নমস্কার। আশা করি সবাই ভালো আছেন এবং আমার ছাত্রছাত্রীরা আশা করি তোমরা প্রত্যেকে ভালো আছো। আজকের যে ভিডিওটা তৈরি করছি সেই ভিডিওটা আমার ছাত্রছাত্রীদের জন্য। আশা করি এই ভিডিওটা আমার ছাত্রছাত্রীদের কাজে লাগবে এবং তারা পরীক্ষায় ভালো করবে। ভিডিওটা হচ্ছে পরীক্ষা সংক্রান্ত। আশা করছি আজকের এই ভিডিওটা খুব বেশি বড় হবে না, তাই ছাত্রছাত্রীদের কাছে অনুরোধ তোমরা ভিডিওটা দেখবে। কি বিষয় না, বিষয়টা হলো যে পরীক্ষা কিভাবে লিখব এবং পরীক্ষার খাতায় আমার প্রেজেন্টেশনটা কীরকম হবে। প্রথমেই বলে রাখি যে এই পরীক্ষা নেওয়া পর যে পরীক্ষার খাতা দেখার যে পর্বটা না, এই পর্বটা আমাদের মাস্টারমশাইদের কাছে ভীষণ একটা বিরক্তির কাজ। খুব সত্যি কথা বলছে, খুব বিরক্ত নিয়েই আমরা খাতাগুলো দেখি, খাতাগুলো চেক করি, তার ইভ্যালুয়েশন করি এবং তার এটা নয় যে হচ্ছে আমরা সঠিকভাবে যে তাদের ছাত্রছাত্রীর যে ইভ্যালুয়েশন হয় না তা নয়। ব্যাপারটা হচ্ছে কি যে একটু বিরক্তি নিয়েই কাজটা করি আর কি। কারণ হচ্ছে ওই সারাদিন স্কুলে থাকার পরে তারপরে আবার বাড়িতে এসে খাতা দেখা মাঝে মাঝে একটু বিরক্তির কারণ হয়ে দাঁড়ায় আর কি। তো সেই জন্য যে পরীক্ষার যে খাতার যে প্রেজেন্টেশনটা, সেই প্রেজেন্টেশনটা যদি ঠিকভাবে হয় তাহলে দেখা যায় যে মাস্টারমশাইরা খাতাটা খুব আগ্রহের সঙ্গে দেখেন আর কি। তো তোমার তাহলে সেই প্রেজেন্টেশনটা কীরকম হবে সেটা নিয়েই হচ্ছে আজকের যে পর্ব। তো আমরা স্কুলে যখন ভর্তি হই, স্কুলে ভর্তি হওয়ার সঙ্গে সঙ্গে আমাদের বিভিন্ন সময় আমাদের বিভিন্ন পরীক্ষা দিতে হয়। তো সেই পরীক্ষার আমাদের দিতে দিতে আমাদের মূল লক্ষ্য থাকে কি যে আমাদের ক্লাস 10-এর পরীক্ষা, ক্লাস 12-এর পরীক্ষা, এরকম বিভিন্ন রকম একটা উদ্দেশ্য থাকে। যখন আমরা ক্লাস 1-এ ভর্তি হই তখন আমাদের মূল উদ্দেশ্য হলো যে আমরা ক্লাস 10-এ কবে উঠব। এবার ক্লাস 10-এ ওঠার পরে তারপরে কখন ক্লাস 12-এর পরীক্ষা দেবো এটা আমাদের থাকে। তার কি যে আমাদের এই 10 বছর ধরে আমাদের যে পরিশ্রমটা চলে 1, 2, 3, 4 করে একবারে 10 বছরের পরিশ্রমের ফল হচ্ছে আমরা হচ্ছে ক্লাস মাধ্যমিকের রেজাল্টের পেয়ে থাকি আর কি। তো যার জন্যই যে আমাদের যে এই যে খাতার যে প্রেজেন্টেশন আমরা লিখব কিভাবে সেটা খুব দরকার। আর কোনো কিছুই হচ্ছে হঠাৎ করে হয় না আর কি। হঠাৎ করে হয় না তার যে প্রত্যেকটা কাজের জন্য সে কাজটা সঠিকভাবে যদি করতে হয় তাহলে তার হচ্ছে অনুশীলন প্রয়োজন। তুমি যেভাবে অনুশীলন করবে তুমি ঠিক ততটা সেটা তোমার কাছে সেই দিন সেই কাজটা তোমার কাছে ততটা সহজ হবে। তার কি যত অনুশীলন করবে তাহলে তত তোমার কাজটা সহজ হবে। তাহলে অনুশীলনটা কবে থেকে করবে না, একেবারে শুরু থেকে। অনুশীলনটা একেবারে শুরু থেকে তোমাকে করতে হবে। সেটা ক্লাস 1 থেকেই শুরু করে দেওয়া ভালো। যদিও 1 থেকে শুরু করে দেওয়া ভালো, পরীক্ষায় আমরা কিভাবে নিজেদেরকে তৈরি করব বা পরীক্ষার কি হবে
তাহলে প্রথমে শুরু করি। প্রথমে যেটা দেখা যায় যে পরীক্ষার খাতা পেয়েই হচ্ছে আমরা লিখতে শুরু করি, কিন্তু পরীক্ষা লিখতে শুরু করার আগে আমাদের যেটা করা উচিত, খাতার মার্জিন দেওয়া দরকার বাম দিকে এবং হচ্ছে ওপরের দিকে। বাম দিকে 1 থেকে 2 ইঞ্চ মতন মার্জিন এবং ওপরেও হচ্ছে প্রায় 2 ইঞ্চ মতন মার্জিন ছেড়ে আমাদেরকে উত্তরটা লেখা শুরু করা উচিত। কেন না, আমরা যে যখন খাতাটা যখন হচ্ছে ইভ্যালুয়েশন হয়, তখন হয় কি যে এক একটা প্রশ্নের হচ্ছে বিভিন্ন রকমের পার্ট থাকে। ধরো 1 নাম্বার প্রশ্নের সেটা তার যা ইনস্ট্রাকশন থাকুক না কেন, তার আন্ডারে হয়তো 5খানা প্রশ্ন রয়েছে, ABCDE করে 5টা প্রশ্ন রয়েছে। তো কি হয়, ডান দিকে হয় কি যে ওই যে A বা B তে তুমি কত পেলে সেটা ওখানে মার্কিংটা করা হচ্ছে, এবং বাম দিকে যেখানে তুমি মার্জিনটা ছেড়েছো সেই মার্জিনে ওই ধরো 1 নাম্বার বা 2 নম্বর প্রশ্নের যে টোটাল কত নম্বর পাচ্ছ ABCD যে ধরো 1 2 3 4 করে তোমার যে টোটাল কতটা নাম্বার পেলো সেটা হচ্ছে বাম দিকে বসানো হচ্ছে। এবার কেন, মানে এগুলো আমি পরে ধীরে ধীরে আমরা আলোচনা করছি। তাহলে হচ্ছে কি যে আমাকে তাহলে হচ্ছে বাম দিক এবং বাম দিকে জায়গা ছাড়ার উদ্দেশ্যটা কি সেটা বোঝা গেল। বাম দিকে জায়গা ছাড়ার উদ্দেশ্যটা কি না, হচ্ছে আমার কোনো একটা প্রশ্নের তার যে পার্ট কোয়েশ্চেনগুলো থাকে তার সেই সমস্ত পার্ট কোয়েশ্চেনের জন্য আমি কতটা নম্বর পেলাম তার হচ্ছে যোগফলটা হচ্ছে বাম দিকে লেখা হচ্ছে। এবার উপরের মার্জিনের উদ্দেশ্য হচ্ছে কি যে ওই পেজে ধরো যতগুলো প্রশ্ন লিখেছি সেই প্রশ্নগুলোর ইভ্যালুয়েশনের পর ওই পাতাতে আমি টোটাল কত নম্বর আমার হয়েছে, সেই টোটাল নম্বরটা হচ্ছে কি একেবারে টপে লেখা হয় আর কি। তো এগুলোর অ্যাডভান্টেজ আছে, সেগুলো আমি বলছি পরে। তাহলে এটা গেল মার্জিন। তো মার্জিনের অ্যাডভান্টেজটা বোঝা গেল যে হচ্ছে আমাকে বাম দিকে হচ্ছে আমার কোশ্চেনের মার্কিংটা, আর হচ্ছে টপে হচ্ছে আমার থাকছে কি যে ওই পেজের জন্য আমি কতটা স্কোর করেছি, ওই পেজে আমার কতটা টোটাল স্কোর হয়েছে সেটা ওখানে রাখা হচ্ছে। তারপরে যেটা আমি বলবো যে কোশ্চেনের একটা সিকোয়েন্স থাকে, যেমন 1 2 3 4 5 6 করে ধরো 10খানা কোশ্চেন রয়েছে, 1-এর আন্ডারে ABCD রয়েছে, ধরো 2-এরও এরকম 3 4 রয়েছে, 5 6 এরকম করে করে তোমার রয়েছে আর কি। তো আমি ছেলে মেয়েদের দেখতে পাই যে ধরো 1 নম্বর প্রশ্নে 10খানা প্রশ্ন রয়েছে, সেই 10খানা প্রশ্নের হয়তো 7খানা উত্তর দিতে হবে। তো দেখা যাচ্ছে 4খানা হচ্ছে প্রথম পাতাতে লিখেছে, আর হচ্ছে বাকি 3খানা হয়তো দেখা যাবে কোনোটা 3 নম্বর পাতায়, কোনোটা 4 নম্বর পাতায় এটা লিখেছে আর কি। তো আমি বলবো এই কাজটা করো না, এই কাজটা করতে না বলছি তার কারণ হচ্ছে কি হয়, যখন হচ্ছে স্কুলের পরীক্ষাগুলো হয় তখন হচ্ছে ওই সমস্ত প্রশ্ন ওই বাম দিক ডান দিক করে ওটা হচ্ছে একবারে কাউন্ট করে একবারে শেষ পাতায় ওর কত টোটাল হলো সেই টোটালটা ওখানে বসিয়ে দেওয়া হচ্ছে, ওটাতে কোনো সমস্যা হয় না। আর স্কুলের খাতাগুলোতে যেটা হয় কি যে তুমি খাতাটা দেখার সুযোগ পাও, তুমি চাইলেই খাতাটা দেখতে পারো আর কি। তো সেই জন্য সেখানে যদি কোনো নম্বর যদি তোমার মানে কোনো প্রশ্ন যদি না দেখা হয়ে থাকে বা প্রশ্নে কোনো কাউন্টিংয়ে যদি ভুল হয়ে থাকে বা হচ্ছে কোশ্চেনটা দেখা হয়েছে তার নম্বর পড়েনি সেটা যদি না হয়ে থাকে, তাহলে সেটা তুমি তোমার মাস্টারমশাইকে বললে তিনি হয়তো সেটা ঠিক করে দেবেন, এটা রয়েছে।
কিন্তু যখন এটা হচ্ছে বোর্ড এক্সামগুলোর ক্ষেত্রে যেটা হচ্ছে, তখন হয় কি যে ওই যে নাম্বারগুলোকে, প্রত্যেকটা কোশ্চেনের নাম্বার, তার যে পার্ট কোশ্চেনগুলো আছে সেগুলোকে কাউন্ট করে হচ্ছে কি হয়, সেগুলোকে পোস্টিং করতে হয় হচ্ছে খাতার ওপরে। এবার হচ্ছে কি যে এই যে তুমি এক পাতায় একটা, দু পাতায় একটা, তিন পাতায় একটা, তাহলে কি হচ্ছে না, প্রতি পাতার যে কোশ্চেন, মানে ওই একই দাগের যে প্রশ্নগুলো, প্রশ্নের উত্তর যে লিখেছো বিভিন্ন জায়গায়, সমস্ত নম্বরগুলোকে ক্যারি করতে হচ্ছে। কতদূর ক্যারি করতে হচ্ছে না, যতদূর পর্যন্ত তুমি লিখে গেছো। এইবার এই ক্যারি করতে করতে যদি দেখা যায় যে 1-2 নাম্বার ছেড়ে গেছে, 1 নাম্বার হয়তো ছেড়েই গেছে আর কি, তাহলে যেটা হচ্ছে তুমি জানো যে তুমি 90 স্কোর করবে, কিন্তু সেখানে তুমি 89 পেয়েছো। মানে ওই 1 নাম্বার কোনোভাবে ওই মানে ক্যারি করতে বা এদিক ওদিক করতে সেটা হারিয়ে গেছে। তো তুমি কি সেই 1 নাম্বারের জন্য কি আবার খাতা চ্যালেঞ্জ করবে, বা পিপিআর, পিপিএস, বা তারপরে যেটা হয় যে আরটিআই করবে? নিশ্চয়ই করবে না। তুমি তো জানো যে তুমি 90 এক্সপেক্ট করেছিলে, 89 পেয়েছো, কিন্তু তোমার ওই যে একটা নাম্বার, সেই একটা নাম্বার তো তোমার হকের নাম্বার, সেটা তুমি ছাড়বে কেন? তো সেই জন্য আমি বলবো যে কোশ্চেনের সিকোয়েন্স মেনটেন করো। তুমি একের দাগের বা কোশ্চেন যা যা আছে, তুমি তো মোটামুটি তোমাদের একটা আইডিয়া হয়ে যায় যে 1 নম্বরের প্রশ্ন, 2 নম্বরের প্রশ্ন, 3 নম্বরের প্রশ্নের জন্য আমি কতটা জায়গা নিতে পারে, আমার কতটা আমি লিখতে পারি। তাহলে কি হচ্ছে যে যদি মনে হয় যে আমি 1-2 প্রশ্নের উত্তরটা লিখেছি, কিন্তু 3 নম্বরের প্রশ্নের উত্তরটা আমার মনে হচ্ছে একটু ভাবতে হবে আর কি, একটু ভাবার সময় পেলেই আমি ওটাকে ঠিকঠাক লিখে দিতে পারবো, তাহলে কি করব না হচ্ছে আমি ওইখানে ওইটার জন্য যতটুকু জায়গা রাখার দরকার আর কি, সেটা নিশ্চয়ই বুঝতে পারবে যে 1 নম্বরের জন্য তুমি কতটা জায়গা রাখবে, 2 নম্বর প্রশ্নের জন্য তুমি কতটা জায়গা রাখবে, এবং 3 নম্বর প্রশ্নের জন্য তুমি কতটা জায়গা রাখবে। তো সেটা আমি বলবো যে হচ্ছে যে সেই প্রশ্নের লেখার জন্য যতটুকু জায়গার প্রয়োজন, সেই জায়গাটুকু তুমি ছেড়ে পরের প্রশ্নে চলে যাও। আবার যখন তোমার মনে পড়বে, তুমি হচ্ছে লেখা শুরু করো। তাহলে কি গেল না হচ্ছে এখানে আমার, তাহলে কোয়েশ্চেনের সিকোয়েন্সটা মেনটেন হলে হচ্ছে কি যে আমার যে কাউন্টিংটা ঠিকঠাক হবে, আমার নম্বরটা হারিয়ে যাওয়ার কোনো সম্ভাবনা নেই। তারপরে ছেলে মেয়েদের মধ্যে দেখা যায় যে অনেকে এক্সট্রা কোয়েশ্চেন লেখে। এক্সট্রা কোয়েশ্চেন লিখতে গেলে তারা দেখা যায় যে প্রথমে লিখেছে, দেখার পরে আবার তার মনে হয়েছে এক্সট্রা কোয়েশ্চেন, সেটা দেখা গেল একেবারে অন্য কোথাও লিখেছে। তো এই যে বিভিন্ন জায়গায় যে একই প্রশ্নের এক্সট্রা কোয়েশ্চেন হোক বা তার কোয়েশ্চেনের উত্তর হোক, সেটা যে বিভিন্ন জায়গায় লেখা হয়, তো এতে হয় কি যে মাস্টারমশাইদের ওই খুঁজতে অসুবিধে হয়, বুঝতে অসুবিধে হয়, এবং সেখানে একটা হচ্ছে বিরক্ত চলে আসে। আর বিরক্ত চলে এলে সেটা রাগে পরিণত হয়, এবং রাগ হলে সেটা ব্যাপারটা হয় কি যে সম্পূর্ণ রাগটা গিয়ে পড়ে হচ্ছে পরীক্ষার খাতার উপরে। তো সেই জন্য বলবো যে প্রেজেন্টেশনটা ঠিক হওয়াটা খুব দরকার, যে সিকোয়েন্সটা যখন আমাকে যখন লিখতে হচ্ছে, তাহলে সিকোয়েন্সটা মেনটেন করি। আমি যদি একটা জায়গা যদি আমি ছেড়ে গেলাম, হয়তো বেশ কিছুটা জায়গা প্রত্যেকটা পেজ আমি মানে প্রত্যেকটা প্রশ্নের জন্য আমি হয়তো কিছুটা জায়গা ছেড়েছি, তারপরে ফাঁকা দিয়ে আমি লিখতে শুরু করলাম, এবং ফাইনালি দেখা গেল আমার যে উত্তরটা মনে আসছে না, তাহলে তো অনেকের ধারণা যে ওই ফাঁকা জায়গার জন্য মনে হয় আমার নম্বর কাটা যাবে। না,
ওটা নম্বর কাটা যাবে না। বা হচ্ছে এরকমও নয় যে তুমি যে জায়গাটা ফাঁকা রেখে দিয়েছো, যে ফাঁকা আছে বলে যে আমরা ধরে নেব যে তোমার প্রশ্নের উত্তর লেখা শেষ হয়ে গেছে, সেটাও কিন্তু নয়। আমরা প্রত্যেকটা পাতা হচ্ছে আমাদেরকে, সেটা সাদা থাক বা লেখা থাক, প্রত্যেকটা পাতাই আমাদেরকে কিন্তু চেক করতে হয়। তাহলে কি বলছি যে হচ্ছে সিকোয়েন্সটা মেনটেন করবে। সিকোয়েন্সটা মেনটেন করলে কি হয় যে ওই যে নাম্বারটাকে যে প্রতি পেজে যে ক্যারি করতে হচ্ছে, ক্যারি ফরওয়ার্ড করে করে, তো ক্যারি ফরওয়ার্ড করতে করতে ফাইনালি দেখা যাবে যে এমন একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে মানে যোগে হয়তো ভুল হয়ে গেছে। যোগে ভুল হলে যেটা হতে পারে সেই 1 নাম্বারও বেশিও হতে পারে, কমও হতে পারে। হ্যাঁ, তো সেই জন্য আমি বলবো যে যেটা তোমার প্রাপ্য সেটা থেকে তুমি কেন বঞ্চিত হবে। এটা গেল। আর হচ্ছে কি যে প্রত্যেকটা প্রশ্নের যে প্রশ্নগুলো বোঝার চেষ্টা করে, যে প্রত্যেকটা প্রশ্নের দেখবে যে বেশ কিছু প্রশ্ন থাকে, সেই প্রশ্নের হচ্ছে অনেকগুলো পার্ট থাকে আর কি। তো কোশ্চেন নাম্বার যেটা ধরো 1-এর এ লিখছো, 1-এর এতেই রাখা যাচ্ছে যে 3টে মানে পার্ট কোশ্চেন রয়েছে। তাহলে প্রত্যেকটা পার্টের জন্য আলাদা আলাদা প্যারা ব্যবহার করো। প্রত্যেকটা পার্টের জন্য আলাদা প্যারা থাকবে এবং প্রত্যেকটা প্যারার মাঝে একটা মিনিমাম একটা গ্যাপ থাকবে, যে এই আনসারটা ওই আনসার সঙ্গে রিলেটেড নয়, বা হচ্ছে এটা মানে অন্য একটা পার্টের উত্তর আমি লিখেছি। তো সেইটাকে বোঝানোর জন্য, কারণ হচ্ছে যেখানে তোমার ধরো যে যখনই পার্ট আনসার মানে কোয়েশ্চেন থাকে, তার কি হয় যে পার্ট মার্কিংও থাকে, যেমন 1+2+3 বা এরকম থাকে। কিন্তু তুমি যদি পুরোটাই যদি একই সঙ্গে লিখে যাও, কোনো প্যারা মেনটেন করলে না, কোনো কিছু মেনটেন করলে না, পরপর তুমি একেবারে একটা প্যারাতে সব সেরে দিলে, তাহলে কি হবে না, তোমার নাম্বারটাও হচ্ছে সেরকম একটা, ওই যে ধরো 1+1+2+ ধরো 3 এরকম হলো, টোটাল 6। তো ওখানে হচ্ছে দেখা গেল 6-এর মধ্যে তোমাকে, যেহেতু তুমি একই বেড়াতে লিখেছো, ওখানে একটা কিছু নম্বর দিয়ে দেওয়া হলো। সেই জন্য গ্যাপ মেনটেন করাটা খুব দরকার। আরও একটা যেটা কথা বলি যে এই যে অনেকে আরটিআই করে, আরটিআই করলে নম্বর বাড়ছে। আরটিআই করলে কোন ক্ষেত্রে নম্বর বাড়ছে? জায়গা দেখা যায় যে যদি যোগে ভুল হয়, যোগে ভুল হলে নম্বর বাড়ছে। কিন্তু এটা একেবারে সত্যি কথা, যদি কোনো প্রশ্ন, যদি কোনো মাস্টারমশাই যদি সেটাকে যদি তার ইভ্যালুয়েশন করেন, তিনি তার মতন করে ইভ্যালুয়েশন করেছেন এবং তিনি একটা মার্কিং করেছেন, তো সেটার ওপরে কিন্তু আর কেউ কিন্তু কোনো পেন চালায় না আর কি। মানে তুমি ধরো একটা 5 নাম্বারের প্রশ্ন লিখেছো, সেই 5 নাম্বারের প্রশ্নে তুমি হয়তো ডিজার্ভ করছো যে আমি 5-এ 5 পাবো, কিন্তু সেখানে তোমাকে 3 দেওয়া হয়েছে। তো সেখানে হচ্ছে কি যে তুমি চ্যালেঞ্জ করলে কি হবে না, তুমি তোমার নম্বর কিন্তু ওই 5 মানে 3টা কখনো 5 হবে না আর কি, কারণ উনি খাতা হচ্ছে প্রপারলি ইভ্যালুয়েট করেছেন, ওনার মনে হয়েছে ওটা 3-এর মতনই আর কি। তো আরটিআই হচ্ছে মেনলি হচ্ছে এই যে যোগে ভুল বা কোনো কোশ্চেন মানে কোশ্চেনের উত্তর সেটা দেখা হয়নি, সেটা ভুল হয়ে মানে সেটাকে আবার দেখা হবে। যদি কোনো কোশ্চেন দেখা না হয়ে থাকে তাহলে সেটা দেখা হতে পারে, কিন্তু যদি তিনি দেখা হয়ে একবার মার্কিং করে দেন তাহলে কিন্তু সেটা কোনোভাবেই কিন্তু পরিবর্তন করা যায় না আর কি, যে হ্যাঁ এটাই হবে। এবার হয় কি যে শর্ট কোশ্চেনের ক্ষেত্রে সেটা হতে পারে, টুকটাক সেটা হতেই পারে। তাহলে হচ্ছে কি যে ওই যে মূল উদ্দেশ্য কি না, মূল উদ্দেশ্য হলো যে প্রেজেন্টেশনটা যেন ঠিকঠাক থাকে, হাতের লেখাটা এরকম হবে যেন, আমি বলছি না যে হাতের লেখাটা একেবারে ছাপা অক্ষরের মতন হবে, তো হাতের লেখাটা এমন হবে যেন সবাই যেন বুঝতে পারে তোমার লেখা, শুধু তুমিই বুঝতে পারছো, এবং কখনো কখনো এরকমও হয় আমার লেখা আমিই বুঝতে পারছি না, এরকম যেন না হয়। তো এমনভাবে লিখতে হবে যাতে করে তোমার
লেখাটা অন্তত সবাই পড়ে বুঝতে পারে। তো এই যে হাতের লেখার ব্যাপারটা, সেটা তো একদিনে হবে না, সেটাকে তোমার কিন্তু এটা অনুশীলনের দরকার। এটা অনুশীলনের দরকার। অনুশীলন করলে ছোটবেলা থেকে যদি অনুশীলন করো, দেখবে যে তোমার মাথা এবং হাত, মাথা তোমার হাতকে কন্ট্রোল, মানে হাত তোমার একেবারে এমনভাবে কন্ট্রোল হয়ে যাবে যে তোমার হাতের লেখা ঠিকঠাক হচ্ছে আর কি। মানে আমি বলছি না যে একবারে ছাপা অক্ষরের মতন হবে, কিন্তু হাতের লেখাটা এমন হোক যেন সবাই পড়তে পারে আর কি। তারপরে কি, যে কোশ্চেনের নম্বর যেগুলো রয়েছে, সে কোশ্চেনের নম্বরগুলো ঠিকঠাক দাও। বাঁ দিকে যে নম্বর দিয়ে নম্বর দাও, তারপরে লেখো। তারপরে যে বিভিন্ন রকমের যে বিভাগ থাকে, সেই বিভাগগুলোকে উল্লেখ করে দাও। আমি বলছি যে মানে কি হচ্ছে না, এক একটা বিভাগ ধরো, সেই বিভাগের পর প্রশ্নের উত্তরগুলো করতে থাকো। যেটা পারছো না সেই জায়গাটাকে ফাঁকা রাখো, পরে তার উত্তর লেখো। তো এটা যদি তুমি অভ্যেসে পরিণত করো, তাহলে দেখা যাবে যে তোমার যে প্রথম যে বড় পরীক্ষা, মানে আমাদের ছেলে মেয়েদের সবচেয়ে বড় পরীক্ষা, জীবনের সবচেয়ে বড় পরীক্ষা যেটা বলা হয়, সেটা হচ্ছে মাধ্যমিক পরীক্ষা। তাহলে সেই মাধ্যমিক পরীক্ষার উপরে কিন্তু আমাদের ভবিষ্যৎ অনেকটা নির্ভর করে আর কি। তার নম্বর কত পাচ্ছি বা কি হচ্ছে, সেটা অনেকটা নির্ভর করে। তো তারপরে আমাদের উচ্চ মাধ্যমিক রয়েছে। সেই জন্য আমি বলবো যে যে কোনো পরীক্ষায় দাও না কেন, সেই পরীক্ষার যে খাতায় যে লিখবে, তার উপস্থাপনা বা হচ্ছে তার প্রেজেন্টেশনটা যেন ঠিকঠাক হয়। তাহলে দেখবে যে পরীক্ষকও খুশি হচ্ছেন এবং তুমি তোমার মতন, তুমি যেটা ডিজার্ভ করো, তুমি সেটা পাবে। আর ওই যে বারবার যে আমি একটা কথা বললাম যে পরীক্ষার খাতা দেখাটা বিরক্তিকর কাজ, আসলে এই কাজটা আবার ম্যান্ডেটারিও নয়। ম্যান্ডেটারিও নয় বলতে কীরকম, মানে একটা এক্সট্রা বার্ডেন, এ কথাটাও আমি বলবো না। ব্যাপারটা হয় কি, যে ধরো আমরা যে স্কুলে রয়েছি, তো সেই স্কুলে দেখা যাচ্ছে যে ধরো আমার কোনো সহকর্মী, তার প্রতি বছরই খাতা আসছে, আমার হয়তো আসছে না, কোনোবারেই আসছে না। তো এইগুলো হয় কি, যে ব্যাপারটা হয় কি, যে হ্যাঁ আমি সারা স্কুলের পরে আমাকে সারাদিন স্কুল করার পরে আমাকে আবার এত মানে খাতা দেখতে হচ্ছে, আর খাতা দেখার জন্য সময়টা ভীষণ কম আর কি। অনেক রকমের কাজ থাকে, সময় ভীষণ কম থাকে, যার ফলে কি হয়, সেটা একটা বিরক্তি থেকে রাগ, এবং সেই রাগটা হচ্ছে মানে আমাদের ওই ছাত্রছাত্রীদের ওপর গিয়ে পড়ে আর কি। তো সেই জন্য আমি বলবো যে হচ্ছে তোমাদের হাতে যেটা রয়েছে, তোমরা হচ্ছে সাজিয়ে গুছিয়ে সুন্দর করে লেখো, খাতাটাকে আমার পরীক্ষায় লেখো। তাহলে দেখবে যে তোমার খাতা দেখে পরীক্ষকের মনও ভালো হয়ে যাচ্ছে। তার যে রাগ বা বিরক্তি ভাবটা তোমার খাতা দেখার পরে, সেটা হচ্ছে সে ভীষণভাবে খুশি হচ্ছেন যে না ঠিকঠাক লিখেছে। এরকম অনেক খাতা রয়েছে যে খাতা দেখতে দেখতে বিরক্ত লাগছে, তারপরে দেখা গেল এমন একটা খাতা এসেছে, সুন্দরভাবে সাজানো গোছানো খাতা, মানে সেটা দেখার পরেই আরও যেন মনে হচ্ছে সঙ্গে সঙ্গে আরও 10খানা খাতা দেখে ফেলি, এরকম একটা ইচ্ছে জাগে তখন আর কি। তো পুরো ব্যাপারটাই হচ্ছে অনুশীলনের ব্যাপার। হাতের লেখাটা ছোটবেলা থেকে অনুশীলনের দরকার, এবং এই যে প্রেজেন্টেশন বা পড়াশোনা, এটা সম্পূর্ণ হচ্ছে অনুশীলনের ব্যাপার। যত ভালো তুমি অনুশীলন করবে, তুমি ফলাফলও সেইভাবে পাবে। তো প্রত্যেকে ভালো থাকো, আবার দেখা হবে।